আসসালামু আলাইকুম। সরকারি মুজিব কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি মোহাম্মদ আব্দুল মালেক খান, প্রভাষক দর্শন বিভাগ, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের আরোহের প্রকারভেদের উপরে ক্লাস নিতে এসেছি। গত ক্লাসেও আমি তোমাদেরকে আরোহের প্রকারভেদ পড়িয়েছিলাম। সেখানে আমরা দুই ধরনের আরোহ পড়েছিলাম। একটা হচ্ছে প্রপার ইন্ডাকশন, আরেকটা হচ্ছে ইমপ্রপার ইন্ডাকশন, অর্থাৎ প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহের যে প্রকারভেদ সেটা আমরা সেখানে জেনেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো অপ্রকৃত আরোহের প্রকারভেদ। অপ্রকৃত আরোহ তিন প্রকার, যেমন এক, পূর্ণাঙ্গ আরোহ, দুই, যুক্তিসাম্যমূলক আরোহ, তিন, ঘটনা সংযোজন। এই তিন ধরনের আরোহ আমাদের অপ্রকৃত আরোহ হিসাবে আছে। তো এগুলোর ইংরেজি নাম আছে। আমরা পূর্ণাঙ্গ আরোহকে ইংরেজিতে বলবো, সেটা হচ্ছে পারফেক্ট ইন্ডাকশন। পূর্ণাঙ্গ আরোহ মানে হচ্ছে পারফেক্ট ইন্ডাকশন। আর যুক্তিসাম্য আরোহমূলক যেটা আরোহ আছে সেটাকে বলা হচ্ছে ইন্ডাকশন বাই প্যারিটি অফ রিজনিং। আর ঘটনা সংযোজন যেটা, সেটা হচ্ছে দেখো, আমরা তিন ধরনের আরোহ পেয়েছি। একটা কি পারফেক্ট ইন্ডাকশন, দ্যাট মিনস পূর্ণাঙ্গ আরোহ। আরেকটা হচ্ছে ইন্ডাকশন বাই প্যারিটি অফ রিজনিং, যেটা হচ্ছে যুক্তিসাম্যমূলক আরোহ। আরেকটা হচ্ছে কলিগেশন বাই ফ্যাক্টস, অর্থাৎ ঘটনা সংযোজন। আমরা দেখলাম তিন ধরনের এই অপ্রকৃত আরোহ রয়েছে। এখন আমরা এই যে তোমার তিন ধরনের আরোহ আছে, প্রথমে আমরা একটা একটা করে জেনে নিব যে আরোহগুলো কাকে বলে এবং এর কি অবস্থা। তো এখানে তোমরা দেখো যে পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহের প্রথমে তোমরা সংজ্ঞাটা জেনে নিবা। পূর্ণাঙ্গ আরোহটা হচ্ছে যে কতগুলো বিশিষ্ট যুক্তিবাক্যকে প্রত্যক্ষণ করা বা বিশিষ্ট বিশিষ্ট কিছু
ঘটনা প্রত্যক্ষ করার পর আলাদা আলাদাভাবে প্রত্যক্ষ করার পর যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাকে তোমার যুক্তিসম্মমূলক আরোহ তোমার পূর্ণাঙ্গ আরোহ বলা হয়। তো পূর্ণাঙ্গ আরোহের আমার মনে হয় যে তোমরা একটা যদি আমি করি এক্সাম্পল দিই তাহলে পূর্ণাঙ্গ আরোহটা তোমরা বুঝতে পারবে। তো পূর্ণাঙ্গ আরোহ এরকম, সাপোজ ধরো যে আমরা যদি একটি ঝুড়িতে মনে করো যে তোমার 20টি কমলা আছে। এখন বললাম যে এই ঝুড়ির সকল কমলাই কি মিষ্টি। এই যে সিদ্ধান্ত গ্রহণ করা যে সকল কমলা মিষ্টি, এটা একটা সার্বিক সিদ্ধান্ত। কিন্তু আমরা কিন্তু কি করতে হবে, এর প্রত্যেকটা কমলাকে আলাদা আলাদাভাবে খেয়ে একটা একটা করে খেয়ে স্বাদ গ্রহণ করে যদি দেখা যায় যে সেখানে তোমার কি আসলে এই কমলাগুলো প্রত্যেকটি মিষ্টি, তখন আমরা এটাকে কি করতে পারবো, একটা সার্বিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে হ্যাঁ এই ঝুড়ির প্রত্যেকটি কমলাই মিষ্টি। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে পূর্ণাঙ্গ আরোহ বলা হয়েছে এই জন্য যে এটাকে আমরা প্রত্যেকটা দৃষ্টান্তকে আলাদা আলাদাভাবে পরীক্ষা নিরীক্ষার পর একটা সিদ্ধান্তে গ্রহণ করি। এই কারণে একটা মজার ব্যাপার হচ্ছে এই পূর্ণাঙ্গ আরোহকে অনেক যুক্তিবিদ সেটাকে গণনামূলক আরোহ বলেছেন। কি কারণে? ওই যে তোমার প্রত্যেকটা কমলাকে গণনার ভিত্তিতে এখানে কি করা হয়েছে, টেস্ট করে পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে হ্যাঁ একটা সার্বিক সিদ্ধান্ত যে সবগুলো কমলাই মিষ্টি। এটা হচ্ছে তোমার পারফেক্ট ইন্ডাকশন। এবার এসেও আমরা দেখব 2 নম্বরে যুক্তিসাম্যমূলক আরোহ, ইংরেজিতে যাকে বলা হচ্ছে ইন্ডাকশন বাই প্যারিটি অফ রিজনিং। এই যে যুক্তিসাম্যমূলক আরোহ এটাকে অনেক যুক্তিবিদ জ্যামিতিক আরোহ বলেও অভিহিত করেছেন। কারণ এই জ্যামিতিক আরোহ বলার কারণ হচ্ছে সাধারণত জ্যামিতিতেই এই ধরনের আরোহ দেখা যায়। যেমন ধরো আমরা যদি এখন, যেহেতু আমি তোমাদেরকে কি দেখাচ্ছি, যুক্তিসাম্যমূলক আরোহ, এটা কি যুক্তি সাম্যমূলক আরোহ। এই যে যুক্তিসাম্যমূলক আরোহ আমি বলেছি যেটাকে জ্যামিতিক আরোহ বলা হয়। তা প্রথমত আমরা এখন একটু সংজ্ঞার মাধ্যমে এটা জেনে নেই যে যুক্তিসাম্যমূলক আরোহটা আসলে কি। যুক্তিসাম্যমূলক আরোহ সংজ্ঞাটা এরকম যে যে যুক্তির মাধ্যমে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায় এবং সেই যুক্তির মাধ্যমে তার সমজাতীয় বা সমশ্রেণীভুক্ত অন্যান্য ঘটনাকেও প্রমাণ করা যায়, এটা হচ্ছে তোমার যুক্তিসাম্যমূলক আরোহ। আমি একটা এক্সাম্পলের কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন ধরো আমরা যদি জ্যামিতিকের কথা যেহেতু বলেছি, এইটা একটা তোমার কি ত্রিভুজ, আবার এইটা একটা ত্রিভুজ, এটাও ABC দিলাম। আবার এই ধরনের আমরা ত্রিভুজ তৈরি করতে পারি, এটাও দিলাম একটা ABC। দেখো আমরা এখানে 3টা ত্রিভুজ দিয়েছি এবং 3টা ত্রিভুজ 3 ধরনের, একটা ABC, একটা হচ্ছে তোমার কি সমকোণী ত্রিভুজ, আরেকটা হচ্ছে তোমার ধরো এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আমরা 3 ধরনের ত্রিভুজ এখানে অঙ্কন করেছি। যুক্তিসাম্যমূলক আরোহে অর্থাৎ তার যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটা, এটা একটা সূত্র আগেই জানা থাকে। যেমন ধরো আমরা এই ত্রিভুজ সম্পর্কে যদি বলতে যাই তাহলে আমাকে কি বলতে হবে, যে তোমরা সবাই জানো যে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান বা 180 ডিগ্রি। এটা কিন্তু একটা সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা এটা যদি আমি এটার এই প্রথম ত্রিভুজের বেলাতে কি করি, অ্যাপ্লাই করি যে 3 কোণের সমষ্টি 2 সমকোণ, একইভাবে আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ সেটা যত বড় আর ছোট হোক সেটাকেও কিন্তু আমরা বলবো যে এই 3 কোণের সমষ্টিও 180 ডিগ্রি, এবং স্থূলকোণী ত্রিভুজের বিষয়েও কিন্তু একই সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটাও কি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওই যে আমি সংজ্ঞায় বলেছিলাম যে একটি
যে যুক্তি দিয়ে একটি বিশেষ ঘটনাকে প্রমাণ করা যায় সেই যুক্তি দিয়ে তার সমজাতীয় অর্থাৎ কি এখান থেকে এই একটা সূত্রের মাধ্যমে পরবর্তী এই ত্রিভুজ দুটাকেও আমরা প্রমাণ করতে পেরেছি, পরবর্তী ঘটনাকেও প্রমাণ করতে পেরেছি। এই যে জ্যামিতিক আরোহ হিসাবে বলা হয়েছে কি যুক্তিসাম্যমূলক আরোহকে। এই যুক্তিসাম্যমূলক আরোহটা জ্যামিতিক আরোহ হিসাবে কি করা হয়, অভিহিত করা হয়। তা আমার মনে হয় যে তোমরা এই তোমার যুক্তিসাম্যমূলক যে আরোহ এটা বুঝতে পেরেছো একটা এক্সাম্পলের মাধ্যমে। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা এর আগে পড়েছি বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান, সেগুলো ছিল প্রকৃত আরোহ। এখন এই প্রকৃত আরোহ এর বাইরে অপ্রকৃত আরোহ, যেটা অপ্রকৃত আরোহকে সাধারণত আরোহ হিসেবে কি গণ্য করা হয় না। বাট এখানে যুক্তিবিদ কেউ কোনো যুক্তিবিদ বলেছেন যে এই যুক্তিসাম্যমূলক আরোহ যেটা আমরা জ্যামিতিক আরোহ হিসাবে অভিহিত করে থাকি, এটা তোমার বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, তারপরে সাদৃশ্য অনুমান, এই যে অপ্রকৃত আরোহ, এই প্রকৃত আরোহের চেয়ে এটা খুবই উপকারী। তো এবার আসো আমরা তোমাদেরকে 3 নম্বরে বা তৃতীয় স্তরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, আমরা 3 নম্বরে দেখেছি ঘটনা সংযোজন, একটা অপ্রকৃত আরোহ। এখন অপ্রকৃত আরোহ, এই যে ঘটনা সংযোজন যেটা, এটা কাকে বলে এটা আমরা জেনে নিই। ঘটনা সংযোজনটা হচ্ছে যে কতগুলো ঘটনাকে একত্রিতকরণ বা একই সূত্রে বাঁধা, একত্রিতকরণের মাধ্যমে একটা সার্বিক ধারণার অধীনে আনা, এটাকে বলা হচ্ছে ঘটনা সংযোজন। অর্থাৎ কতগুলো বিশিষ্ট ঘটনাকে প্রত্যক্ষ করার পর একটা সার্বিক ধারণার অধীনে নিয়ে আসা বা তোমার একত্রীকরণ করা, এটাকে আমরা ঘটনা সংযোজন বলে থাকি। ঘটনা সংযোজনে আমরা কিন্তু দেখেছি যে একটা শব্দ ছিল কি ইংরেজিতে, এখানে ছিল কলিগেশন বাই ফ্যাক্টস। তো এখানে আমরা একটু শব্দগত বিষয়টা জেনে নেই। কলিগেশন, যে এই যে তোমার কলিগেশন, এটা মানে হচ্ছে একত্রীকরণ। কালেকশন মানে একত্রীকরণ, কালেকশন থেকেই ওইভাবেই আসছে কলিগেশন, একত্রীকরণ। আর ফ্যাক্টস, এটা আমরা জানি যে ফ্যাক্টস মানে কি, এটা হচ্ছে ঘটনা বা তথ্য। দুইটা শব্দ আমরা এখানে পেয়েছি, কলিগেশন এবং ফ্যাক্টস। তাহলে কলিগেশন যদি তোমার একত্রীকরণ করা হয় আর ফ্যাক্টস যদি তোমার ধারণা বা তথ্য বা ঘটনা হয়, তাহলে এই তথ্য বা ঘটনার একত্রীকরণ করাই হচ্ছে এটার যৌথ বা যুক্ত ফলাফলই হচ্ছে তোমার কি কলিগেশন বাই ফ্যাক্টস, অর্থাৎ কি ঘটনা সংযোজন। আমার মনে হয় যে তোমরা একটা যদি এক্সাম্পল দেই তাহলে খুব সহজভাবেই এই কলিগেশন বাই ফ্যাক্টস তোমরা ধারণা করতে পারবে। যেমন ধরো যে একজন নাবিক সমুদ্র যাত্রা করেছেন, সে সমুদ্র যাত্রা করতে করতে দীর্ঘদিন পরে দেখা গেল যে একটা তোমার স্থল জায়গা দেখতে পেলেন। সে কিন্তু সাথে সাথে সেটাকে তোমার কি করতে পারবে না, আরোহ হিসাবে কোনো চিন্তা করতে পারবেন না, তিনি বলতে পারবেন না যে এটা একটা মহাদেশের অংশ নাকি এটা একটা দেশের অংশ, এটা কিন্তু তিনি বলতে পারবেন না। কিন্তু তার একটা বিষয় কিন্তু জানা আছে আগে থেকেই, যে দ্বীপ অর্থাৎ চতুর্দিকে জলরাশি, মাঝখানে তোমার একটা কি উঁচু জায়গা বা এই স্থল আছে, সেটাকে তোমার কি বলা হয়, দ্বীপ বলা হয়। তো উনি তখন কি করবেন, উনি এটাকে চতুর্দিকে প্রদক্ষিণ শুরু করলেন এটাকে প্রুভ করার জন্য। তো উনি যেখান থেকে শুরু করলেন, যাত্রাটা শুরু করলেন, ওই জাহাজ চালিয়ে দীর্ঘদিন পর দেখা গেল তিনি আবার আগের জায়গায় ফিরে এসেছেন। তাহলে তিনি এখন কতগুলো এই যে যাত্রাপথে অনেকগুলো অভিজ্ঞতা তার হয়েছে এবং সেই আগের জায়গায় ফিরে আসার পরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে হ্যাঁ, এটা কোনো মহাদেশের অংশ নয়, এটা কোনো দেশের অংশ নয়, এটা হচ্ছে একটা দ্বীপ। কারণ তিনি আগে থেকেই জানতেন যে দ্বীপ কাকে বলে। এই যে আগে থেকে জানার যে বিষয়টা, এই সার্বিক একটা তথ্যের মধ্যে তিনি তার বিশিষ্ট বিষয়গুলো নিয়ে এসে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এটা একটা দ্বীপ। এটাই হচ্ছে তোমার কি ঘটনা সংযোজন। তিনি সংযোজন করেছেন, দ্বীপকে সংযোজন করেছেন একটা ধারণার সাথে, সার্বিক ধারণার সাথে। সাপোজ ধরো যে আমি আরেকটা এক্সাম্পল তোমাকে দিতে চাই, সেটা হচ্ছে কি, সাপোজ ধরো যে আমি একটা জমি কিনেছি, সেই জমিটা কি বর্গ আকার নাকি সামন্তরিক ইত্যাদি বিষয়ে আমার কোনো ধারণা নাই। সেক্ষেত্রে জমিটাকে জানতে হলে আমাকে কি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবং পরীক্ষা অবজারভেশন করার পরে দেখা গেল যে জমিটার 4 বাহু তোমার কি সমান এবং কোনাকুনি যে কর্ণের দৈর্ঘ্য তা সমান। এই যে বিশিষ্ট ঘটনাগুলো, এইটা
তিনি সংযোজনের মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্তে আসলেন যে হ্যাঁ আমার জমিটা হচ্ছে কি একটা বর্গাকার। এই বর্গাকার, এই যে দেখো এখানেও কিন্তু সে যখন তিনি বললেন যে বর্গাকার, বা আমি যখন বলবো যে আমার জমিটা বর্গাকার, সেটা কিন্তু আমার আগেই জানা ছিল যে বর্গাকারের বা বর্গক্ষেত্রের একটা সার্বিক ধারণা আমার জানা ছিল। এটার সাথে আমি মিলিয়ে আমি বললাম যে হ্যাঁ আমার জমিটা হচ্ছে কি বর্গাকার। এটাই হচ্ছে তোমার ঘটনা সংযোজন। আমার মনে হয় যে তোমরা এই 3 ধরনের অপ্রকৃত আরোহ বুঝতে পেরেছ। এখন আমি সংক্ষেপে তোমাদেরকে এই 3টা অপ্রকৃত আরোহ সম্পর্কে একটা তথ্য দিতে চাই। মজার তথ্যটা, এই ধরনের কোশ্চেন অনেক সময় আসে। কোশ্চেনটা কেমন, যে পূর্ণাঙ্গ আরোহ অর্থাৎ এই পারফেক্ট ইন্ডাকশন, এই পূর্ণাঙ্গ আরোহ কি প্রকৃত আরোহ? এক। আবার অনেক সময় প্রশ্ন করা হচ্ছে যে যুক্তি সাম্যমূলক আরোহ কি প্রকৃত আরোহ? আবার অনেক সময় বলা হচ্ছে যে প্রশ্ন থাকছে পরীক্ষায়, ঘটনা সংযোজন কি প্রকৃত আরোহ? এই কোশ্চেন 3টার উত্তর খুবই সহজ, আমরা অনেক জটিল মনে করি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমি যখন আগে বলেছিলাম যে অপ্রকৃত আরোহ কাকে বলে। প্রকৃত আরোহ একটার উপর নির্ভরশীল, সেটা কি, যে ইন্ডাকশন লিপ, যেটা অর্থাৎ আরোহ লম্ব বা আরোহাত্মক উলম্ব, অর্থাৎ যে আরোহে আরোহ লম্ব নেই সেটা তোমার প্রকৃত আরোহ নয়। তাহলে আমরা আজকে যে বিষয়ে পড়তেছি এটা কি অপ্রকৃত আরোহ। এবং অপ্রকৃত আরোহ দ্যাট মিন্স তার মধ্যে কি নাই, তোমার আরোহ লম্বটা নেই। যেহেতু আরোহ লম্ব নেই সেহেতু কি সেটা কোনো প্রকৃত আরোহ হতে পারে না। তাহলে যখন বলা হবে যে তোমার পূর্ণাঙ্গ আরোহ প্রকৃত আরোহ, তুমি খুব সহজভাবে উত্তর দিতে পারবে যে পূর্ণাঙ্গ আরোহের মধ্যে তোমার আরোহমূলক লম্ব নেই, সুতরাং সেটা কি কোনো প্রকৃত আরোহ হতে পারে না। একই কথা তুমি ওই যুক্তি সাম্যমূলক আরোহের মধ্যেও বলতে পারবে, একই উত্তর তুমি কি ওই ঘটনা সংযোজন যেটা অপ্রকৃত আরোহ সেটার মধ্যেও দিতে পারবে। অর্থাৎ শুধু তুমি এটা কি মনে রাখবে যে এই 3টা আরোহ হচ্ছে অপ্রকৃত আরোহ, আর অপ্রকৃত আরোহ কখনোই তোমার কি প্রকৃত আরোহ হতে পারে না। আমার মনে হয় যে তোমরা এই অপ্রকৃত আরোহের যে প্রকারভেদ, সংজ্ঞা এবং কাকে বলে, উদাহরণ ইত্যাদির মাধ্যমে আজকে একটা মোটামুটি ধারণা পেয়েছ। বই তোমরা যদি ভালো করে বাসায় পড়াশোনা করো, আমার মনে হয় যে এই ক্লাসটা তোমাদের উপকারে আসবে এবং এটার সহায়তা নিয়ে তোমরা আরো ভালোভাবে এটাকে আয়ত্ত করতে পারবে। আমি আগামী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, তাহলে তোমাদের মাঝে আসার ইচ্ছা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।